নমস্কার, আমি বলাকার তপন। আমাদের বলাকার সমস্ত ভ্রমণ সাথীদের এবং যারা আমাদের এই বলাকার পেজটা দেখেন সবার উদ্দেশ্যে শুভরাত্রি। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই ভ্রমণটি ছিল আন্দামান ভ্রমণ। 14ই ফেব্রুয়ারি আমরা কোলাঘাট থেকে রওনা দিয়েছিলাম প্রায় রাত্রি 11টায়। কম বেশি 2 ঘন্টা জার্নির পর আমরা কলকাতা এয়ারপোর্টে এলাম। আর বাকি সে সমস্ত ভ্রমণ সাথীরা ছিল কলকাতা বিভিন্ন জায়গা থেকে, নিউ জলপাইগুড়ি, সবাই এয়ারপোর্টে এসে একসাথে যোগাযোগ করে আমরা একটা জায়গায় বোর্ডিং পাসের জন্য গেট এন্ট্রির জন্য আমরা দাঁড়ালাম। তো যাই হোক, সবাই আমরা টিকিট দেখিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে এলাম। রাত্রি তখন প্রায় 2টো। কম বেশি ফ্লাইটে প্রায় সবাই চড়েছে, তারপরেও আমাদের এই ভ্রমণে বেশ কিছুজন ছিল যারা প্রথম ফ্লাইটে উঠবে। তাদের ক্ষেত্রে এয়ারপোর্টটা একটা আলাদা অভিজ্ঞতা বলা যায় এবং ভালো লাগার অবশ্যই একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আমাদের 5টা 35 ফ্লাইট ছিল, তাই 3টের দিক করে আমরা ইন্ডিগোর কাউন্টারে এলাম। আমাদের ইন্ডিগো ফ্লাইট ছিল। 3টের দিক করে আমরা বোর্ডিংয়ের জন্য এলাম এবং সমস্ত লাগেজ আমরা কাউন্টারে দিয়ে আমরা বোর্ডিং পাস কমপ্লিট করে বডি সার্চ করে আমরা ভেতরের দিকে এলাম। চলুন 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 চলুন, এই তো সুন্দর। ওটা কি অসুবিধা হচ্ছে? অসুবিধা কিছু নেই, তবু এই যে কি জলের রেট বেশি? জলের রেট বেশি, জলটাই আমাদের কেন? ভেতরে তো জল, ভেতরে তো জল ভরার জায়গা আছে। ঘুম পাচ্ছে নাকি? আমাদের গেট নাম্বারটা ছিল 104, তাই আমরা এয়ারপোর্টের নিচের দিকে গেলাম, গ্রাউন্ডের দিকে। ওখানে যে কিছুক্ষণ ওয়েট করার পর 5টার দিক করে আমাদের বোর্ডিং শুরু হলো, মানে প্লেনে যাওয়ার জন্য। ইন্ডিগোর বাস এলো এবং আমরা এক এক করে আমরা প্লেনের দিকে এগালাম বাসে করে। ফ্লাইটের ক্ষেত্রে বলবো কম বেশি আমি প্রায় 100 বার প্লেন জার্নি করে ফেলেছি। ম্যাক্সিমামটাই আমরা ইন্ডিগোতে জার্নি করি। ইন্ডিগো টাইমের দিক দিয়ে একদম বেস্ট বলা যায়, না ফ্লাইট ক্যান্সেল হয়, না টাইম বেশি আগে বেশি হয়, যেটা অন্যান্য ফ্লাইটের ক্ষেত্রে খুবই প্রবলেম অনেকবার দেখেছি আমি। কিন্তু ইন্ডিগোর ক্ষেত্রে এখনও পর্যন্ত আমি খুব কম দেখেছি এই প্রবলেমগুলো। তো যাই হোক, কাছ থেকে ফ্লাইট দেখা যারা নতুন এসেছে তাদের জন্য একটা সত্যি খুব আনন্দের বিষয়, এবং সেটা তাদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। এটা খুব ভালো লাগার ব্যাপার। আমরা ভেতরে আস্তে আস্তে গিয়ে বসলাম যার সিট অনুযায়ী। কত আছে আপনার? 13 জান, এদিকে 13 নাম্বার ডি, 13D যান, লাস্টে পেছনে একদম। কত পেছনে? ওই দিক দিয়ে উঠলে তো আপনাদের ভালো হবে। ঠিক আছে, ওইদিকে একদম পেছনে যান। হ্যাঁ, আপনার কত আছে কাকু? কত কাকু? কত? 26 পেছনে একদম। শুরু হলো সকাল সকাল আমাদের কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের জার্নি। ঝিনুকের মতো দেখতে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরটি। আমরা কম বেশি 2 ঘন্টা জার্নির পর চলে এলাম আমাদের সেই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে, বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি 2 বছরও এখনও হয়নি, 1 বছর হয়নি, সামান্য 6 থেকে 7 মাস হয়েছে নতুন এয়ারপোর্টটি। না না, একদম একদম সুন্দর লাগছে মুখগুলো। আমরা 26 জনের মতো ছিলাম, তাই এখানকার যে টেম্পো ট্রাভেলার গাড়ি ছিল 26 সিটার, সেই গাড়ি আমাদের এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল। আমরা দেরি না করে আমাদের বাসের যেখানে পার্কিং আছে ওই পার্কিংয়ে এলাম এবং চটপট একটা নতুন জায়গা আমার কাছে পুরনো হলেও যে সমস্ত ভ্রমণ সাথীরা এসেছে তাদের কাছে একটা আলাদা নতুন একটা জায়গা। তো দেরি না করেই আমরা গাড়িকে বললাম তাড়াতাড়ি আসার জন্য, এবং অলরেডি গাড়ি আগে থেকে চলেই এসেছিলো। তারপর আমাদের সমস্ত লাগেজের জন্য একটা আলাদা গাড়ি এসেছিলো, লাগেজগুলো সেই গাড়িতে আমরা তুললাম এবং আমাদের যে টেম্পো গাড়ি এসেছে ওতে আমরা উঠে আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিলাম। হাতগুলো দেখান না, দেখতে পাচ্ছি না কাউকে, সবাই আছেন তো? আমরা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব কম বেশি 10 মিনিটের রাস্তা, এবং রাস্তাঘাট এখানে আন্দামানে খুবই সুন্দর। আমরা 10 মিনিটের মতো জার্নি করে আমরা হোটেলে এসে পৌঁছালাম।
কিছু ভ্রমণ সাথীদের কথা না বললেই নয়। আমাদের ভ্রমণে যে সুকুমার রানাবাবু, উনি হলদিয়া থেকে এসেছেন। মানে অ্যাকচুয়ালি এদেরকে আমি নিচে রুম দিয়েছিলাম, কিন্তু আমাদের এক ভ্রমণ সাথীর একটু পায়ে প্রবলেম ছিল, আমি জানতাম না। তো উনি আমাকে বললেন আমার নিচে রুম লাগবে। তো যখন উনি বললেন তখন নিচে রুম ছিল না। তো যা হোক, এই সুকুমারবাবুকে আমি রিকোয়েস্ট করতে উনি সঙ্গে সঙ্গে এক কথায় বললো, না না ঠিক আছে, আমি ওপরে চলে যাচ্ছি, ওনাকে নিচে রুম দেওয়া হোক। তো যা হোক, এরকম মানুষরা আমাদের সাথে থাকলে আমাদের কোনো অসুবিধে হবে না। যা হোক, আপনি ভালো থাকবেন। সবারই প্রায় রাত জাগা, তাই হোটেলে আমরা 8:30টার দিক করে এসেই বললাম দেরি না করে একদম বাঙালিয়ানা ঘুগনি মুড়ি আর স্যালাড দিয়ে টিফিন করুন এবং 1টা পর্যন্ত ঘুমুন। যাক, টিফিন করে একটু রেস্ট নিয়ে আবার দুপুরের লাঞ্চ শুরু করলাম। দেখতেই পাচ্ছেন, সাথে লঙ্কা লেবু পেঁয়াজ, সাদা ভাত আর ডাল, আলু ভাজা, এঁচোড় আলু দিয়ে সুন্দর একটা কষা সবজি হয়েছিল, কাতলা মাছের সর্ষে কারি, সাথে ছিল চাটনি পাঁপড়। আমরা 1টার দিক করে লাঞ্চ শুরু করলাম, তার কারণ আমাদের আবার সেলুলার জেলে বেরোতে হবে, কারণ 4:30 5টায় ক্লোজ করে দেয়। সেই জন্য আমরা বললাম যে খেয়ে দিয়ে আরও 1 ঘন্টা আপনারা 1-1.5 ঘন্টা রেস্ট নিন। রেস্ট নেওয়ার পর 3টের সময় বেরোবো। যা গরম গরম ভাত পেয়ে সবাই খুশি। ঘুমটাও সুন্দর হয়ে গেছিলো টিফিনের পর, তাই প্রাণ ভরে সবাই খাওয়া দাওয়া করলো। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেলুলার জেলের উদ্দেশ্যে। হোটেল থেকে 5 মিনিটের দূরত্ব ছিল। আমরা দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম সেলুলার জেল। আজ স্বাধীন ভারতের এক জীবন্ত তীর্থ হলো আন্দামানের এই সেলুলার জেল। আন্দামান বহু মানুষ বেড়াতে যান, হই হুল্লোড় করে ফিরে আসেন। কজন খোঁজ করেন বা রাখেন আন্দামানের এই অভিশপ্ত জেলের কথা? কজন এই সব অমর শহীদদের শ্রদ্ধা জানান? আজও যেন কান পাতলেই শোনা যায়, মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা আন্দোলনকারীদের ওপর যে নির্মম অত্যাচার ঘটে গেছে, যে অমানবিক নির্যাতনে ভারত মাতার নির্ভীক সন্তানরা মারা গেছেন, তা অল্প কথায় বলার নয়। স্বাধীনতা সংগ্রামীদের এই আন্দামানের সেলুলার জেলে আনা হতো জাহাজে করে প্রায় 7-8 দিনের সমুদ্রপথে। চারিদিকে জল আর জল, হাতে পায়ে দড়ি বেঁধে খেতে না দিয়ে কি নির্মম অত্যাচার! জলপথেই কত বিপ্লবী মারা গিয়েছে। প্রাণহীন দেহগুলোকে একের পর এক এই কালাপানির সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। এরপর সেই দ্বীপান্তরে নরকবাস, সাপ খোপ, বিষাক্ত পোকা মাকড়, জন্তু জানোয়ার, সাথে আছে জারোয়ার দল। আমরা এই শহীদ বেদির সামনে সমস্ত বলাকার ভ্রমণ সাথীদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম জাতীয় সঙ্গীতের মাধ্যমে। চলো যমুনা গঙ্গা উজ্জ্বল জলরঙ্গ। নমস্কার সমস্ত বলাকার ভ্রমণ সাথীদের, আমি বলাকার তপন। আমরা এই মুহূর্তে
সেলুলার জেল দেখার পর এখানে পায়ে হাঁটা দূরত্ব প্রায় কম বেশি 5-10 মিনিট আমরা রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে এলাম। এখানে বিকেলটা খুব সুন্দরভাবে কাটে, কারণ সামনে এই ঘাট থেকে বহু ধরনের স্পিড বোট এখানে অ্যাক্টিভিটি আছে, এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বিকেলের পরিবেশটা খুব ভালো লাগে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর একটা প্লাস পয়েন্ট, এখানে একটা চিলড্রেন পার্ক আছে পাশে, তো পার্কেও বাচ্চারা যদি থাকে, ফ্যামিলি থাকে, খুব সুন্দরভাবে টাইম কাটানো যায়। তো আমরা ওখান থেকে ফিরে এসে হোটেলের সামনে আমার একটা মন্দির, এখানে সবাইকে নিয়ে এলাম এবং তারপর যে যার মতো করে হোটেলে ফিরে এলাম। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স রেডি করছে আমাদের শ্যামলদা, গোবির পকোড়া, ফুলকপির পকোড়া, গোবি হিন্দিতে। হ্যাঁ যাচ্ছি। এটা কি আছে গো? রুটি। আর এটা এতে ডাল। আর এতে মানে সবজি, চিকেন আছে। আচ্ছা চিকেন খাই না, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। আবার আমরা সকালের যে ব্রেকফাস্ট, লুচি, তারপর ছোলার ডাল, হালুয়া, আমরা সকাল ব্রেকফাস্ট করে আমরা আজকে লোকাল যে ভ্রমণ, আমরা লোকাল সাইট সিন আজকে বেরোবো। আন্দামানেই থাকেন আমাদের বহু পরিচিতি, একসময় আমাদের বহু হেল্প করেছেন প্রতিমাদি। তো উনি আমাদের সাথে আজকে দেখা করতে এসেছিলেন, আমরাও খুব খুশি হয়েছি উনি এসেছিলেন। বলুন আমরা কোথায় যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাবো ওয়ান্ডুর বিচ, ঠিক আছে? তারপরটা বলে দেবো। ফার্স্ট যাবো ওয়ান্ডুর বিচ। বক্তব্য কি আপনার? বলুন। বাচ্চা না খেলে নাকি তাকে মোবাইল দিতে হবে। ও, এটা সম্বন্ধে কি বলবেন? এটা পরিষ্কার, মানে আমরা বাবা মা ক্ষতি করছে তাদের। প্রথম কথা, সে অ্যাডিক্টেড হচ্ছে। দ্বিতীয় কথা, ওই যে রেটা তার শরীরে যথেষ্ট এফেক্ট করে। এটা আমার কথা নয়, এটা ডাক্তার অলোক পাত্রের কথা। আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, গাড়ি চলে এসেছে। আজকে যে লোকাল আন্দামানের যে ভ্রমণ, আমরা ফার্স্ট যাব ওয়ান্ডুর বিচ, কম বেশি 40 মিনিট টাইম লাগবে। আমরা আজকে বেরোলাম সবুজ দ্বীপের রাজার খোঁজে। সত্যি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এই আন্দামান দ্বীপপুঞ্জ, যেখানে প্রকৃতি দেবী অকৃপণ হস্তে উজাড় করে ঢেলে দিয়েছেন তার রূপ, রস, সৌন্দর্য। কলকাতা, ভাইজ্যাক, চেন্নাই যেদিক থেকেই যান, প্রায় 1200 কিমি জলপথ অতিক্রম করেই কিন্তু পৌঁছতে হবে এই আশ্চর্য দ্বীপে। এগুলো না, সত্যি কথা বলতে, চোখে সামনে না থেকে দেখলে না এর রূপ ব্যাখ্যা করা যায় না। আর চোখের খিদে মিটবে না এমনই অবস্থা এই আন্দামান। যত দেখব মনে হয় যেন দেখতেই থাকি। আর সবচেয়ে বড় কথা, টাইম যে কোথা থেকে চলে যায় বোঝা মুশকিল। তো যাই হোক, আমরা এসেই দেখলাম একটা বড় কচ্ছপ। সবাই ভাবলাম এত বড় কচ্ছপ, সামনে এগিয়ে গেলাম, কিন্তু দুঃখের সাথে বলছি কচ্ছপটা মারা গিয়েছে। বিচে আসার পর তারপর কাছের মানুষকে পাশে নিয়ে আমাদের যে সমস্ত ভ্রমণ সাথীরা এসেছেন, তারা নিজেদের মতো করে একটু ঘোরাফেরা করলো, নিজেরা টাইম কাটালো, আর আমি সবাইকে নিয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম। যাই হোক, জায়গাটায় এমন কিছুক্ষণ মনে হবে এখানেই ঘুরে বেড়াই। সত্যি বলছি, আজ মারাত্মক ওয়েদার, এত সুন্দর মেঘ, পরিষ্কার, আর জলের কালার নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক, আর দেরি নয়, চলে আসুন আন্দামান। যে কোনো ভ্রমণ সংস্থার সাথে চলে আসুন, বাট আসবেন অবশ্যই, আন্দামান আসাটা দরকার। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক অবশ্যই চলে আসবেন, ওয়ান্ডুর থেকে জাস্ট 5 মিনিট দূরত্বে, একটি সুন্দর মিউজিয়াম। নেক্সট আমরা চলে এলাম চিড়িয়াটাপুর রাস্তায়। কম বেশি 40 মিনিটের জার্নি ছিল ওখান থেকে। আন্দামানে একটি বিচ একরকম, বঙ্গোপসাগরের বুকে প্রকৃতির যেন রূপের হাট বসেছে। সমুদ্র জুড়ে এত রঙের খেলা আর কোথাও দেখা যায় না। সৈকতের বালুকা বেলায় দাঁড়িয়ে বসে যত দূর চোখ যাবে দেখতে পাবেন রঙিন সমুদ্র। সব মিলিয়ে যেন জীবন্ত ক্যালেন্ডার।
অথবা ক্যানভাসে আঁকা ন্যাচারাল সিনারি আমরা ঝটিকা সফরে দেখে নিলাম বেশ কিছু মুহূর্ত। যাই হোক, আমরা দুপুরে আবার ফিরে এলাম। দুপুরে এসে আমাদের আহারাদির পর্ব শুরু হলো। বাঙালির ভাত ছাড়া দুপুরে চলে না, তাই আমাদের গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, সাথে ছিল শুক্তো, এবং শুক্তোটা সত্যি শ্যামলদা খুব সুন্দর করেছিল। যত রকম আইটেম, বেগুন, গাজর, ডাঁটা, বড়ি, কলা, সমস্ত কিছু দিয়ে শুক্তোটা তৈরি করেছিল, খুব সুন্দর। এবং এটা আমি পরে রেকর্ড করছি, পরে বলছি, তাই বলছি, খাওয়ার পরই বলেছি। খুব সুন্দর লেগেছিল সবজিটা। আর শুক্তোর সাথে ছিল এখানকার একদম ফেমাস মাছ, একদম সমুদ্রের যে ভোলা, খুব সুন্দরভাবে ভোলার ঝাল করেছিল, সাথে ছিল চাটনি, আর পাঁপড় তো আছেই। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর সবাইকে বলেছিলাম যে একটুখানি রেস্ট নিয়ে নিন। আমাদের ভ্রমণে একটা জিনিস কি, ঘরের মতোই কিন্তু খাওয়া দাওয়ার রেস্টটা পাওয়া যাবে। যাই হোক, আমরা রেস্ট নেওয়ার পর আমরা আবার চলে এলাম। হোটেল থেকে কম বেশি 15 মিনিটের রাস্তা ছিল স্করবাইন বিচ, কারণ এখানে বিকেলের যে সানসেটটা খুবই সুন্দর লাগে। তো আমরা সবাই মিলে এখানে চলে এলাম বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য। বিকেলটা সত্যি এখানে খুব সুন্দর লাগে। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত টাইম কাটালাম। তারপর আসার পথে রামকৃষ্ণ মিশনের সন্ধ্যা আরতি আসা যাওয়ার পথেই পড়ে, ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। রাতের খাওয়া দাওয়া আমাদের ঠিক ঘরের মতোই, রাত্রি 9টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের রাতের খাওয়া দাওয়ার মেনু। আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম আবার রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডের জন্য। ধন্যবাদ। একদম আমরা এই মুহূর্তে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স থেকে আমরা আমাদের সাথে যারা আমাদের বলাকার ভ্রমণ সাথী এসেছে, আমরা বেরিয়েছি রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডে যাওয়ার জন্য। আর নর্থ বেতে সব অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা ওখানে যে করব। ফার্স্ট আমরা যাব রস আইল্যান্ডে যাওয়ার পর ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটাবো। আমরা 1 থেকে 1.5 ঘন্টার ওপরে থাকবো, কারণ ওখানে পরিবেশটা খুবই সুন্দর, টাইম কাটানোর উপযুক্ত জায়গা। ওখান থেকে হয়ে গেলে আমরা নর্থ বে আইল্যান্ড যাব, ওখানে অ্যাক্টিভিটিগুলো আছে। ওখানে যে অ্যাক্টিভিটিগুলো আমাদের সব ভ্রমণসাথীরা করছে, ম্যাক্সিমাম এবার আমাদের কবিভাগ এসেছে, তো ম্যাক্সিমাম বয়স্ক লোক আছে, তো সেই জন্য স্কুবা ডাইভতে একদমই না বলে দিয়েছেন। আর বাকি সব ম্যাক্সিমাম গ্লাস বোট করবে। তো যাই হোক, মোটামুটি কোরাল আজকে ভালো দেখা যাবে, তার কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আর ওয়েদার ভালো থাকলে তো কোনো কথা হবে না। সমুদ্রের জলের কালার যেমন, আর কোরাল দেখার উপযুক্ত সময় আর পরিবেশ আজকে আছে, আমি দেখতে পাচ্ছি। আমি বহুবার আন্দামান এসেছি, কিন্তু মোটামুটি যখনই দেখেছি ওয়েদার এরকম সাফ থাকে, কোরাল একদম পরিষ্কারভাবে দেখা যায়। তো যাই হোক, সাথে থাকুন, আবার দেখাবো। বাহ বাবা, এটা যে তমলুকের পিন্টুদা ফটোগ্রাফি করছে, কত মন দিয়ে ফটোগ্রাফি করছে। বাহ বাবা। তো যাই হোক, আমরা রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে যে ঘাট, ওখানে চলে এসেছি স্পিড বোটের জন্য। এখানে আমাদের 3টে স্পিড বোট আছে। এখান থেকে আমরা ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওই যে আইল্যান্ড, রস আইল্যান্ডে আমরা যাব। এখানে স্পিড বোটে যাওয়ার জন্য আমাদের লাইফ জ্যাকেট পরানো হয়েছে, তার কারণ অ্যাকচুয়ালি সবাইকে লাইফ জ্যাকেট পরানো দরকার। স্পিড বোটে যেহেতু যাওয়া হবে এবং আইল্যান্ডগুলোর দূরত্ব আছে একটু, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভ্রমণের সাথে লাইফ জ্যাকেট পরে একদম রেডি যাওয়ার জন্য। বৌদি তাহলে, পিন্টুবাবু, শ্যামলবাবু নমস্কার, কিছু বলুন। এই এখানে যাওয়ার অভিজ্ঞতাটা বলুন, ভালো লাগছে না ভয় লাগছে না? সত্যি তো? আপনার ভয় লাগছে? আপনার ভয় লাগছে না তো স্যার? আপনাদের কারো ভয় লাগছে? পাক্কা ভয় লাগছে না তো? হ্যাঁ, 10 সিটার করে বোট হয়েছে। আমরা যেহেতু 26 ছিলাম, তো দুটো বোটে একটাই 10 আর একটাই আমরা 6টা আছি, আর অন্য প্যাসেঞ্জার আরও 6টা আছে। বৌদি এদিকে একবার।
ও পিন্টু বাবু, ও পিন্টু বাবু, ড্রাইভারের মতো সামনে বসে আছে কেন? যাই হোক, আমরা রস আইল্যান্ডে এসে গিয়েছি। আর আমাদের এই সমস্ত ভ্রমণ সাথীরা মুখগুলো চকচক করছে, শুধু মুখে হাসি নেই। একটু হাত দেখান সবাই। হ্যাঁ, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই? সমুদ্রের জলে কেউ ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন না? ঠিক আছে। আর এর আগে এরকম জলের কালার কোথায় দেখেছেন আপনারা? দীঘা, পুরীতে, কন্যাকুমারীতে না? হ্যাঁ, কন্যাকুমারীতে কোভালাম বিচে কিছুটা দেখা যায় এরকম। আচ্ছা, রাস্তা সাইড দিন। আমাদের শ্যামলদা হরিণকে আদর করছে নিজের ছেলেমেয়ের মতো, সত্যি দেখার মতো আদর, কিন্তু খাওয়ার দিচ্ছে না বলে ও দুঃখী হয়ে গেছে। হ্যাঁ, রস আইল্যান্ডে এখানে খাওয়ার দাওয়ার অ্যাকচুয়ালি নিয়ম জায়গা, মানে শুধুমাত্র যদি একদিন রস আইল্যান্ডে আসা হয়, এমন একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সব সময়ের জন্য হরিণ ঘুরে বেড়াচ্ছে, মানে ঝাঁক ঝাঁক হরিণ। আর এরা অবশ্যই এদের খেতে তো দেয়া হয়, কিন্তু এরা সবসময় ক্ষুধার্ত থাকে, যদিও এখানে খাওয়ার দাওয়া দেওয়া বারণ। এখানে দেখুন দেশি মুরগি, দেখুন। তো যাই হোক, পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এখানেও সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এটা এই যে এখানে চেয়ার পাতা আছে দেখছেন, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর হরিণের ঝাঁক দেখুন, একদম সারি সারি যাচ্ছে হরিণ। ব্যাটারি গাড়ি, এখানে যারা হাঁটতে পারবেন না, ব্যাটারি গাড়ি অ্যাভেলেবেল আছে। 70-80 টাকা করে, 80 টাকা করে টিকিট একজনের। ব্যাটারি গাড়ি ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওই ব্যাটারি গাড়িগুলো যেতে পারেন। আর এবারে মনে হয় হরিণের বাচ্চা প্রচুর হয়েছে, কারণ এখানে অনেক ছোট ছোট হরিণ দেখতে পাচ্ছি। আর এইদিকে যে ওপরে রাস্তাটা উঠে গেছে, এই ওপরে যারা ওপরে গিয়ে একদম ওপরে ভিউ পয়েন্ট আছে, গোটা আন্দামানের ওপর থেকে যদি ওপরটা ওঠা যায়, গোটা ওপর থেকে ভিউটা দেখা যায় আন্দামানের। আর রাস্তাটা অনেকটাই, পায়ে হেঁটে গেলে একটু টাইম লাগবে। ওই যে একটা ছোট ব্যাটারি গাড়ি আসছে বললাম, যেটা 80 টাকা করে টিকিট পড়ে ব্যাটারি গাড়িতে, ওতে করে গেলে ওরা টোটাল রাউন্ড মানে টোটাল রসটাকে দেখানো হয় আর কি। একদম ছোট্ট হরিণ, মানে সবেমাত্র হয়েছে, মানে 2-4 দিন হয়েছে। আমি এই ফার্স্ট দেখলাম এত ছোট্ট হরিণ। বাহ বাহ বাহ, হয়তো এই যে এবারে হরিণের বাচ্চার সংখ্যাটা অত্যাধিক। আমি এর আগে দেখেছি ম্যাক্সিমাম বড় সাইজের, তো এই প্রথম দেখলাম এত বাচ্চা হরিণ। সুন্দর, খুব সুন্দর। বাহ 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 বাহ, একদম ছোট্ট। একমাত্র আন্দামানের সমুদ্রের অল্প গভীরে দেখা যায় প্রকৃতির বিস্ময় এক অন্য জগৎ। সমুদ্রের তলায় চোখ রাখলেই দেখা যায় থরথরে পড়ে রয়েছে রং বেরঙের বিচিত্র গড়নের কোরাল ও প্রবালের জগৎ, কত রকমের জলজ উদ্ভিদ। আমরা চলে এলাম নর্থ বে আইল্যান্ড। এখান থেকেই যত রকমের অ্যাক্টিভিটিগুলো হয়। এই যে দূরে দেখতে পাচ্ছেন যে ডুবুরির মতো জলে ভেসে আছে, এগুলো এখানে প্র্যাকটিস করানো হচ্ছে। যারা স্কুবা ডাইভ করবে, আগে প্র্যাকটিস করানোর পর যদি সম্ভব, ওরা যদি মনে করে যে করতে পারবে, তবেই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যে স্কুবা ডাইভটা করানো হয়। হাওয়ায় চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, ওইটাই ঠিক করছি। যাই হোক, আমরা নর্থ বে আইল্যান্ডে চলে এসেছি। এবার সবাইকে নিয়ে যে যেমন অ্যাক্টিভিটি করার জন্য বলেছিল তাদেরকে নিয়ে অ্যাক্টিভিটিগুলো শুরু করবো আমরা। আমাদের শ্যামলদা নিয়ে এসেছি আন্দামান। শ্যামলদা, কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, জলের কালার সম্বন্ধে অফুলরি। তো যাই হোক, আগে সবাইকে আমরা অ্যাক্টিভিটিগুলো করিয়ে দিই, তারপর আমরা নিজেরা একটু আমাদের মতো করে একটু টাইম কাটাবো। আমরা নর্থ বে আইল্যান্ডে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে, যে ঘাট থেকে আমরা শুরু করেছিলাম বোটিং, রাজীব গান্ধী পোর্টস কমপ্লেক্স, ওখানে আবার ফিরে এসে সবাই নিজের মতো বিকেলটা ঘুরিয়ে বেরিয়ে রাত্রে আমরা তাড়াতাড়ি ডিনার শুরু করলাম, কারণ আমাদের ভোর রাত্রে থেকে উঠে আমাদের হ্যাভলকের জন্য বেরোতে হবে। তাই রাত্রে উঠে পড়লাম, প্রায় কম বেশি তখন 4:30 বাজে। হোটেল থেকে যে ঘাট থেকে আমাদের হ্যাভলকের যেখানে জঙ্গলি ঘাটে যেতে হবে, কম বেশি দূরে 10 থেকে 15 মিনিট, তো আমরা বেরিয়ে পড়লাম।
এয়ারপোর্টের মতোই সমস্ত রকম নিয়মকানুন মেনে যে জাহাজে আমরা উঠবো সেই জাহাজের জন্য আমরা লাইন দিলাম। আমাদের বোট ছিল নটিকা, আর টিকিট অনুযায়ী আমরা সেইভাবে দাঁড়ালাম লাইনে, এক এক করে বোটে উঠলাম। আর সত্যি কথা বলতে নটিকা বোটটি খুবই দেখতে সুন্দর, দেখতেই পাচ্ছেন। সবাই একই বোটে আমাদের হয়ে গেছিলো। জল নিয়ে তো কোনো কথা হবে না, আগেই বারবার বলেছি। কম বেশি আমরা 1 থেকে 1.5 ঘন্টা জার্নি শুরু করব বোটে। ভেতরে ফুড বলতে টাকা দিয়ে নিতে পারেন, কফি, টি, স্ন্যাক্সের কিছু ভেজিটেবল আছে, সেগুলো নিতে পারেন অর্ডার দিয়ে। কম বেশি 1-1.5 ঘন্টা জার্নি আছে জাহাজ পথে। আর আজকের দিনটি খুবই জলের দিক দিয়ে বলবো খুব শান্ত ছিল, কারণ রোলিংয়ে যদি পড়ে যায় জলে, সেই ক্ষেত্রে খুব উল্টি আসে। তো যাই হোক, আমাদের জার্নিটা সুমধুর হলো, কারণ জল উত্তাল সেরকমভাবে ছিল না। আমরা 1-1.5 ঘন্টা জার্নি করে আমরা হ্যাভলকে চলে এলাম। আমরা যেহেতু হোটেলের টাইম 12টায় চেক ইন ছিল, আর আমরা সকাল 9টা 9:30টায় চলে এসেছিলাম। আমরা রাধানগর বিচে চলে এলাম। এখানে আসার কারণ, যেহেতু হোটেলটা আমরা চেক ইন দেরি হবে, তাই সবাইকে বললাম যে ওখানে এসে আমরা 1-2 ঘন্টা সময় কাটাই। আর স্নান করার উপযুক্ত জায়গা এখানে, কম বেশি 2 ঘন্টা সবাইকে আমরা টাইম দিলাম। আর এখানে ফ্রেশ হওয়ার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে, অবশ্যই পেয়েবেল। এখানে এসে স্নান করতে পারেন, খুব সুন্দর বিচ একটি। রাধানগর বিচ থেকে আমরা আবার হোটেলের দিকে এলাম। দূরত্ব বেশিটা ছিল না, আধা ঘন্টার দূরত্ব ছিল। আমরা হোটেলে আসার পর সবাইকে আমরা সেইভাবে রুম দিলাম। আর আমাদের হোটেলটা ছিল একদম বিচ বরাবর, মানে রুম থেকেই বিচে 2 মিনিটের রাস্তা, 1 মিনিটের জানলা খুললেই বিচ। তো যাই হোক, হোটেলটা আমাদের প্রতিটি ভ্রমণ সাথীর খুব ভালো লেগেছিল। আর আমরা যে রান্নি নিয়ে এসেছিলাম, সেটা রাধানগরে হ্যাভলকে নিয়ে আসা সম্ভব ছিল না, আর সেই জন্য আমাদের এখানেই লাঞ্চ ডিনার উইথ রুমের সেইভাবে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। তো দুপুরে এসে আমরা এখানে স্যালাড, ভাত, ডাল, সবজি, পনিরের সবজি ছিল, একটা মিক্স সবজি ছিল, মাছ ছিল। তো যাই হোক, আমরা দুপুরের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কালাপাত্থার বিচ। বিকেলটা সত্যি খুব সুন্দরভাবে আমাদের এখানটায় কেটেছে সবাইকে নিয়ে, ভ্রমণ সাথীদের। পুরো দিনটা আমাদের খুব ভালো কাটলো। সন্ধ্যার সময় আমরা হোটেলে ফিরে এলাম। রাতে ডিনার করে পরের দিন চেক আউট করে আমাদের বোর্ডের টাইম ছিল 9:30টার সময়। তো যাই হোক, আমরা আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা পড়েছি হোটেলের বাইরে, যেখান থেকে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। দেখতেই পাচ্ছেন আম, জানি না এখানে কেউ আম খায় না, হয়তো খায়, কিন্তু এত আমাদের ভ্রমণ সাথীরা দেখতে পাচ্ছেন এত আম গুড়িয়েছে, এখানে নিচে পড়ে আছে, কেউ নিয়ে যাওয়ার লোক নেই। ব্যাগ ভর্তি করে সব আম নিয়ে এসেছে। তো যাই হোক, ভালো লাগলো, খুব সুন্দর টাইম কেটেছে এই জায়গাটা আনন্দ করে। আমাদের আসার বোর্ডটা ছিল ম্যাক্রুজ, অ্যাকচুয়ালি নটিকাই ছিল, কিন্তু নটিকার টাইমিংটা প্রবলেমের জন্য দুপুর 3টে হয়ে গিয়েছিলো, সেই জন্য পুরো দিনটা বেকার যাবে। তাই আমরা টিকিট চেঞ্জ করে আমরা ম্যাক্রুজে টিকিট করলাম। আর ম্যাক্রুজ দেখতেই পাচ্ছেন, জাহাজটা খুব ফাস্ট, এবং জাহাজের রূপ নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর ছিল। তো যাই হোক, সবাইকে বলে আমরা আলোচনা করেই আমরা সকালবেলায় যে জাহাজ ছিল ম্যাক্রুজ, ওই জাহাজের সবাই টিকিট চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমরা, যাতে আমাদের পুরো দিনটা না নষ্ট হয়, আমরা সকালবেলা এই জাহাজটা টিকিট করে আমরা আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
এতক্ষণ জার্নি করলাম, কোনো বুঝতেই পারলাম না, এত সুন্দরভাবে এসেছে। আমরা 1 ঘন্টা 15-20 মিনিট জার্নির পর আমরা আবার পোর্ট ব্লেয়ারে চলে এলাম। আমরা হ্যাভলক থেকে আমাদের ভ্রমণে ওই দিন চাথাম সমিলটা আমরা করতে পারিনি টাইম প্রবলেমের জন্য, তাই যেহেতু আমরা এখানে 9:30টার সময় চলে এসেছিলাম, তো সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে বেরিয়ে আমরা আগে চাথাম সমিলটা দেখে তারপর আমরা হোটেলে যাব। আন্দামান দ্বীপপুঞ্জের চাথাম করাতকল এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম কাঠের মিলগুলির মধ্যে একটি। মিলটি 1883 সালে একটি ক্ষুদ্র দ্বীপ চাথাম নির্মিত হয়েছিল, যা পরে তৈরি সেতু দ্বারা পোর্ট ব্লেয়ারের সাথে সংযুক্ত ছিল। চাথাম সমিল প্রাক স্বাধীনতার যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি কাঠের চাহিদা পূরণ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রচণ্ড বোমাবর্ষণের মাধ্যমে মিলটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং একটি বোমা সরাসরি আঘাত করায় এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন জাপানিরা এই দ্বীপটি দখল করে নিয়েছিল। 1945 সাল পর্যন্ত তাদের শাসনে ছিল। চাথামে প্রথম দেখলাম এখানে এন্ট্রির ঢোকার মুখে এই একটা করে জ্যাকেট দিচ্ছে, হয়তো চেনার জন্য টুরিস্টদের। তো এটা আমি কোনোবারই চাথামে এর আগে বহুবার এসেছি, এরকম কোনোবার দেখিনি। তো যা হোক, মোটামুটি আমাদের সবাইকে লেবার বানিয়ে দিয়েছে, আমরাও কাজে এখানে নিয়োগ হব, সেরকম একটা ভাবনা আসছে মনের মধ্যে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকমভাবে সবাইকে জ্যাকেট দেওয়া হচ্ছে। ঠিক আছে, একদম। পোর্ট ব্লেয়ার এই চাথাম সমিলটি অবশ্যই একটা দর্শনীয় স্থান এবং আন্দামান এলে অবশ্যই চাথাম সমিলটা দেখা দরকার। এবং সত্যি কিভাবে প্রসেস হচ্ছে, মানে সমুদ্র থেকে বড় বড় কাঠের যেভাবে বড় বড় কাঠের গুঁড়িগুলি উঠে আসছে, কিভাবে তার প্রসেসিংটা হচ্ছে, টোটাল ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। এবং এখানেই সমস্ত রকমের কাঠের যে আসবাবপত্র সেগুলো তৈরি হচ্ছে, কাঠ চেরাই হচ্ছে, খুব সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে। এবং মানে যারা ট্যুরিস্ট আর কি, তাদের জন্য যথেষ্ট ভালোভাবে গাইড দিয়ে দেখানো হয় জায়গাটাকে। যাই হোক, আমরা হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারে এসে তারপর চাথাম দেখে আবার দুপুরে এসে আমরা লাঞ্চ করলাম। বিকেলটা পুরো নিজের মতো। পরের দিন আমরা আবার ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম মাউন্ট হেরিয়েট। এটি চাথাম থেকে একটা ঘাট আছে, যেখান থেকে ডেলি যারা নিত্যযাত্রী কাজের সূত্রে এপার ওপার হতে হয়, সেই ভেসেলে করে আমরা উঠে বসলাম ওই পারে যাওয়ার জন্য। এখানকার যারা স্থানীয়, তাদের কর্মক্ষেত্রে তারা কিভাবে যাতায়াত করে সেইটা এইভাবে জার্নি করলে আমরা পুরো জিনিসটা বুঝলাম যে ডেলি কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখানকার যারা মানুষ তারা যাতায়াত করছে। তো আমরা নেমে এখানে 6 সিটার করে একটা জিপ গাড়ি পাওয়া যায় ওই মাউন্ট হেরিয়েট যাওয়ার জন্য। তো আমরা সেই গাড়ি বুক করলাম। আমরা রাস্তায় দাঁড়িয়ে বসে ফটোগ্রাফি করে আমরা কম বেশি 40 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে এলাম সেই জায়গায়। চলে আসুন। সত্যি পরিবেশটা এত সুন্দর, এর আগে আমি অনেকবার এসেছি। এখানে আসার পর সবাইকে নিয়ে আমরা একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটালাম। আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের নাও সহজে। পুষ্পে ভরা আমাদের এই বসন্ত
বলুন না, যেটা হবে সেটাই শুনবো আমি আপনার মুখে। আপনার হাসিটা তো বেশ মিষ্টি হাসি, বলুন বলুন, শুনবো শুনবো, বলুন। হাতগুলো একটু ব্যবহার করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না, সবাইকেই গাওয়াবো। তার মধ্যে এবার আপনি না 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 একটা ছোট্ট করে আগে হয়ে যাক। আচ্ছা মনে করুন, ঠিক আছে, আপনার মনে পড়ে গেছে আশা করি, এবার বলুন। আরে বলুন না। হ্যাঁ, এই যে এক এক করে, কোনো অসুবিধা নেই, সব রকম তাল রাখা ভালো। লা 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 লা, ওপারে থাকবো আমি, তুমি রইবে ওই পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ওপারে থাকবো আমি, তুমি রইবে ওই পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। ধ্বংস নিশান উডুক প্রাচীর প্রাচীর ভেদি, কারা রইল। যাক, আমরা দুপুরে ফিরে এলাম হোটেলে, এবং ফিরে এসে সেই আমাদের বাঙালিয়ানাই খাওয়া দাওয়া বাড়ির মতোই। আমরা চেষ্টা করি বাড়ির মতোই খাওয়া দাওয়া, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো আমরা আন্দামানে বেশ কটা দিন সমস্ত ভ্রমণ সাথে খুব ভালো কাটালাম। আমাদের সকাল সকাল ফ্লাইটের টাইম ছিল, পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফ্লাইট ছিল 8:35-এ, তো মিনিমাম 1.5-2 ঘন্টা আগে যেতে হবে, এয়ারপোর্ট যদিও সামনে। আমরা গাড়িয়ে করে, যে আমাদের গাড়ি টেলি আমাদের ভ্রমণে আমাদের সাথে ছিল, সেই গাড়িয়ে করে আমরা এয়ারপোর্টে এলাম, এবং আস্তে আস্তে সবাই লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে আস্তে আস্তে টিকিট দেখিয়ে ভেতরে এন্ট্রি করছি। রঘুনাথ দা, ও রঘুনাথ বাবু, ও রঘুনাথ বাবু, রঘুনাথ দা, সঞ্জিত দাস, ও সঞ্জিত দাস। সে কোথায়? Unauthorized usage or removal of any safety equipment, including life vests and tampering with exits, इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2। আন্দামান পোর্ট ব্লেয়ারকে বিদায় জানিয়ে আমরা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে কলকাতার দিকে রওনা দিলাম। কতদিনের প্রত্যাশা, কবে যাব আন্দামান, কত রকম প্রস্তুতি, ভাবনা, পরিকল্পনা, অবশেষে আন্দামান রওনা। ঘোরা হলো, বাড়িও আস্তে আস্তে আমরা ফিরে যাব। স্মৃতির মুকুটে গথিত হলো কিছু স্মরণীয় পলক, ভালো মন্দ মিশিয়ে কেটে গেল কটা দিন। যা কিছু ত্রুটি রয়ে গেল তার জন্য দুঃখিত বলাকা থেকে, আমাদের তরফ থেকে। যা কিছু ভালো মনে হয়েছে তা আপনাদের অকৃত্রিম সহযোগিতায়। সবাই ভালো থাকবেন। বলাকার পক্ষ থেকে আমি তপন, অসীম দাস মানে নকুল কাকু, সুকল্যাণ ব্যানার্জি মানে বাবুরাম দা, আর শান্তনু সরকার মানে নানু মামা, সবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আবার কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, মনে রাখবেন বলাকা ভ্রমণ সংস্থা, কোলাঘাট।
আসুন, টাটা, বাই বাই। আরে পরে ঝগড়া করবেন, একটু টাটা করুন তো আগে। গোটা আন্দামানে ঝগড়া নেই এখনই আর কি। চলুন। বাবা সুন্দর সুন্দর, বাবা বাবা একদম। হ্যাঁ এবার যান দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ